হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথ পয়েন্ট। আজকে আমরা মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ আজকে আমরা কোষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম একটা ভিডিও আপলোড করে রেখেছি যেখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক জিনিস আলোচনা করা হয়েছে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে আগে ভিডিওটি দেখবে, কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে আশা রাখছি। তো শুরু করা যাক। কোষে দেখি 1.1 কি বলছে, যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি। তার মানে এখানে চারটা কোশ্চিন দেওয়া আছে, সংখ্যামালা দেওয়া আছে, এদেরকে আমাদের দেখতে হবে যে এরা দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা কোনটা। তো তাহলে প্রথমত আগে আমরা লিখে নিই স্ট্যান্ডার্ড ফর্ম যেটা দেখেছিলাম আমরা, যে ax² + bx + c = 0, এই আকারে যতগুলো সমীকরণ নিয়ে আসতে পারবো তাদেরকে বলবো আমরা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো তাহলে প্রথম ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে 1 নম্বরে যে x² - 7x + 2, এটাকে যদি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সঙ্গে যদি তুলনা করতে যাই তাহলে এটা বলবো আমরা অবশ্যই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি না, তো দ্বিতীয় নম্বরে বলছে যে 7x⁵ - x * x + 2। এখন এটার ব্র্যাকেট যদি উঠাতে যাই আমরা তাহলে x স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে, আর এখানে হয়ে যাচ্ছে -2x। এখানে সর্বোচ্চ ঘাত যেহেতু আমরা 5 পাচ্ছি, সুতরাং এটা কিন্তু একটা বহুপদী দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এটা হচ্ছে না, এটা বহুপদী দ্বিঘাত সংখ্যামালা হচ্ছে। 3 নম্বর বলছে 2x * x + 5 + 1, এটার যদি আমরা আবার একটু হিসাব করে দেখি তাহলে সেটা পেয়ে যাব তাহলে এটার সর্বোচ্চ ঘাত যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2, সুতরাং এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর তার সঙ্গে যেটা হচ্ছে যে 4 দাগেরটা বলছে যে 2x - 1, এখানে যেহেতু x এর সর্বোচ্চ ঘাত 1, x² নেই, সুতরাং এটি একটি বহুপদী সংখ্যামালা বটেই কিন্তু দ্বিঘাত নয়, এটাকে বলবো আমরা রৈখিক বহুপদী সংখ্যামালা। আচ্ছা, তারপরে কি বলছে দেখো 2 দাগের গুলো, যে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা আর a যেন 0-র সমান না হয়, নাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটাই সিদ্ধ করবে না। তো তাহলে কি বলছে যে এই আকারে আসছে কিনা সেটা চেক করতে বলছে। তো এখানে আমরা লসাগু যদি করি তাহলে পেয়ে যাচ্ছি x কে x দিয়ে গুণ করে পেয়ে যাবো x² - x কে 1 দিয়ে গুণ, তার মানে x + 1 = 6, বা এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে x² - x + 1 = 6x। এখন সবগুলোকে যদি আমরা একই দিকে নিয়ে চলে আসি তাহলে সেটা পেয়ে যাব, তাহলে এটা কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতো একদম দেখতে পাচ্ছি, সুতরাং এটি হচ্ছে একটি। আর একটা তারপরে দ্বিতীয়টা কি বলছে, তাহলে x² + 3/x = x² নিচে 1 আছে, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করে দিই তাহলে x² + 3 পেয়ে যাবো x3, তাহলে বা এখানে হয়ে যাচ্ছে x³ - x² - 3 = 0। এখানে x এর সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছি আমরা 3, সুতরাং এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সঙ্গে আসছে না। তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আর একটু কায়দা করে লিখি আমরা, তাহলে x² - 6 * x⁴ আমরা বলবো ½ + 2 = 0। দেখো এটা কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না, কেন না স্ট্যান্ডার্ড ফর্মে বলছে কি যে এর সিকোয়েন্সটা কেমন ভাবে থাকবে পাওয়ারের, না তো বলছে 2 সর্বোচ্চ থাকবে 2, তারপরে থাকবে 1, এবং এটা আমরা কনস্ট্যান্ট সংখ্যা বলি ঠিকই
কিন্তু আরেকবার মানে আমরা অন্যরকম ভাবে যদি বলার চেষ্টা করি যে এখানে কিন্তু হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 আছে, তাহলে সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ারটা যেহেতু ভগ্নাংশ আকারে চলে এসছে, সুতরাং এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। আর এটা তো এটাকে যদি আমরা দেখি তো এটা কি হচ্ছে না, তো a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কোয়ার, তার মানে এটা তো একটা অভেদ, এটা হচ্ছে অভেদের সূত্রাবলী। সুতরাং এটাও কিন্তু কোনো অভেদেরই সূত্রাবলী কিন্তু সমীকরণ হতে পারে না, সুতরাং এটাও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নেই, যদিও এখানে স্কোয়ার দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে 3 দাগের অঙ্কটাতে বলছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0, এইটা এই সমীকরণটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিয়ে আসতে হবে x এর কোন ঘাতের সাপেক্ষে। তো তাহলে এটাকে যদি আমরা একটু কায়দা করে লেখার চেষ্টা করি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে পাওয়ারটা হতে হবে 2, কিন্তু আছে এখানে 6, তো আমরা 6কে যদি ভেঙে লিখি যে x এর পাওয়ার 3 আর তার বাইরে পাওয়ার নিয়ে নিলাম আমরা 2 মাইনাস এক্স কিউব তার বাইরে পাওয়ার আমরা 1 করে দিলাম মাইনাস 2 সমান 0। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্মটা, সেখানে ওর ক্রমগুলো, পাওয়ারের যে ক্রমগুলো থাকে সেই ক্রমগুলো বা অর্ডারগুলো থাকে কিরকম ভাবে পাওয়ারের, তো প্রথমে 2, তারপরে 1, তারপরে ধ্রুবক সংখ্যা। তো দেখো তো ওই রকম ভাবে আমরা লিখতে পারলাম কিনা, 2, 1, তারপরে ধ্রুবক সংখ্যা। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার কত আছে ভেতরে, না তো 3, এক্স এর পাওয়ার 3 এর সাপেক্ষে এই যে সংখ্যামালাটা ছিল, সমীকরণটা ছিল, সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণের রূপ ধারণ করছে। তো সুতরাং এখানে বলবো আমরা কি, যে অতএব সমীকরণটি এক্স চলের ঘাত 3 এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হয়। তো দেখো 4 দাগের এক একটা কি বলছে, যে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে a এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা প্রথম দিকে জেনে এসেছি যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এক্স স্কোয়ার যে সহগ আছে এইটা 0 হলে চলে না। তো এখানে বলছে যে a এর কোন মানের জন্য এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তো দেখো এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, তাহলে আমরা বলবো যে অতএব 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ সমান 0 হয়, তাই তো? তাহলে এখান থেকে বলবো যে সুতরাং তাহলে a মাইনাস 2 সমান আমরা কি পাচ্ছি 0, বা a সমান তাহলে আমরা পেয়ে গেলাম 2। তাহলে এখান থেকে আমরা বলবো যে অতএব a সমান 2 এর জন্য 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, এই কোশ্চেনটা আর একটু অন্যরকম ভাবে হয় যে a এর কোন মানের জন্য এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। যদি এটা জিজ্ঞেস করা হতো তাহলে আমরা এখান থেকে বলবো যে এর a নট ইকুয়ালস টু 0, তার মানে এক্স স্কোয়ারের সহগ a মাইনাস 2 পাচ্ছি আমরা। তাহলে a মাইনাস 2 সমান আমরা 0 না বলে কি বলবো তখন, নট ইকুয়ালস টু 0, তার মানে a নট ইকুয়ালস টু 2 পেতাম। তার মানে তখন বলতে পারতাম আমরা যে a 2 ছাড়া, মানে a এর মান 2 ছাড়া অন্য যে কোনো বাস্তব মানের জন্যই এই দ্বিঘাত সমীকরণটি পাবো আমরা। দেখো 2 দাগেরটা কি বলছে, 4 এর 2 এরটা বলছে এই যে সমীকরণটা দেওয়া আছে,
এই সমীকরণকে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ওই আকারে নিয়ে এসো, নিয়ে আসার পরে বলছে এক্স এর সহগ কত হবে সেটা নির্ণয় করতে। তো চলো দেখা যাক। এটা যেহেতু লব বাই হর সমান লব বাই হর আকারে আছে, আমরা নর্মালি যেটা ছোটবেলা থেকে শিখে আসি যে কোনাকুনি গুণ করে দিতে হয়, তো এখানে আমরা সেটাই করছি। তাহলে সেটা পেয়ে গেলাম কি না, তো 3x স্কোয়ার সমান 4 মাইনাস এক্স। তাহলে বা একই দিকে সব কটাকে নিয়ে চলে আসা যাক। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে অতএব সমীকরণটিতে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ মানে হচ্ছে এক্স এর সঙ্গে গুণফল আকারে যেটা আছে। তাহলে কি আছে গুণফল আকারে? 1 আছে, কিছু নেই মানে। তাহলে 1 সেটা প্লাস না মাইনাস? না তো প্লাস। প্লাস তো আর বলতে হয় না, সেটা আমরা 1 লিখলাম মানে +1, এটা বুঝে নিতে হয়। তাহলে এই সমীকরণে এক্স এর সহগ আমরা পেয়ে গেলাম 1। তো এবারে 4 দাগের 3-এরটাতে কি বলছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে বলছে যে স্ট্যান্ডার্ড ফর্মের আকারে নিয়ে এসো, নিয়ে আসার পরে কি হবে সেটা জানতে চেয়েছে। তো তাহলে দেখো, বাম পক্ষ তো অলরেডি আছে, ডান পক্ষের কাজটা করতে হবে। তাহলে বা এইদিকে যা আছে সেটাই থাক। তাহলে এই দিকটা হিসাব করবো আমরা। তাহলে এক্স স্কোয়ার 3x 4x, বা সবগুলোকে এবারে একই দিকে নিয়ে চলে আসবো আমরা। তাহলে এটা একসঙ্গে যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো 7x। তাহলে এটা -7x হয়ে গেল, আর এখানে এটা হয়ে যাচ্ছে -14। তাহলে বা 2x স্কোয়ার, এটা কেটে গেল, আর এখানে 23 থেকে 14 বাদ, তাহলে আমরা পেয়ে গেলাম +9 সমান 0। 4-এরটাতে বলছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসো, আসার পরে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং তার সঙ্গে x⁻0 এর সহগটা নির্ণয় করতে বলেছে। তো দেখো, তাহলে কিউবের ফর্মুলা আমরা ফেলে দিই। তাহলে x³ প্লাস 3 x স্কোয়ার 2 প্লাস 3 x 2 স্কোয়ার প্লাস 2 এর কিউব, আর এটাকে যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাবো x³ মাইনাস এক্স, বা x³ ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8 মাইনাস ছিল, এইদিকে এসে প্লাস করে দিলাম সমান 0। তাহলে 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান 0। তাহলে এই যে সমীকরণ আকারটা এলো, এখানে বলছে এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার সহগ কত? 6। তাহলে এক্স স্কোয়ার এর সহগ আমরা পেয়ে গেলাম 6, এক্স এর সহগ আমরা পেয়ে গেলাম তাহলে কত? 13, আর x⁻0 মানে এক্স ছাড়া যেটা পদ থাকবে সেটাকে বলতে চাইছে। তাহলে 5 দাগের গুলো বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, শুধু সমীকরণ গঠন করতে বলেছে। তো তাহলে দেখো 5 দাগের 1 অঙ্ক যেটা আছে সেখানে বলছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তার মানে 42 একটা সংখ্যা আছে, একে দুটো অংশতে ভাগ করতে বলছে। বলছে একটা অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে একটা অংশ যেটা পাবো অপর অংশের বর্গের কি হবে? সমান হবে। তো তাহলে দেখো, একটা অংশ যদি আমরা এক্স নিই, 42-এর একটা অংশ হচ্ছে এক্স, তাহলে অপর অংশটা কি হতে পারে? যদি দুভাগে ভাগ করি 42-কে, তার মানে নিশ্চয় আমরা বলতে পারবো যে অপর অংশটা 42 মাইনাস এক্স হবে, তাই তো? এখন বলছে যে একটা অংশ অপর অংশের বর্গের সমান। তো তাহলে এখানে কি করবো আমরা? যে ধরি 42-এর প্রথম অংশ সমান এক্স, তাহলে 42-এর দ্বিতীয় অংশ সমান কি হবে? তাহলে 42 মাইনাস এক্স বলবো। এখন বলছে একটি আর একটি বর্গের
সমান, তাহলে কি করবো, শর্তে একটির বর্গ তার মানে এক্স এর বর্গ সমান হবে বলছে অপর অংশের সঙ্গে। তাহলে একই দিকে যদি নিয়ে চলে আসি তাহলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এই সমীকরণটাই তোমাকে নিয়ে আসতে বলেছে, পেয়ে গেলাম আমরা। আচ্ছা, আগে 2 এর অঙ্ক যেটা বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, এখানে ধনাত্মক কথা বলা হয়েছে আর তার সঙ্গে বলা হয়েছে ক্রমিক এবং অযুগ্ম সংখ্যা। তো এটা মাথায় রাখবে যে অযুগ্ম সংখ্যা যদি আমরা এক্স এর আকারে বলি পরপর, তাহলে সেটা একটা হবে 2x মাইনাস 1 এবং ঠিক তার পরের অযুগ্ম সংখ্যাটা হবে 2x প্লাস 1। এখন অযুগ্ম মানে আমরা কি বুঝছি না, তো যে সংখ্যাগুলোকে আমরা কি করতে পারবো, 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভক্ত করতে পারবো না, বা বিজোড় সংখ্যাও বলা হয়। এখন এই আকারে দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যাকে আমরা ধরে নিলাম। তাহলে এখানে কি বলবো, যে ধরি প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান 2x মাইনাস 1। তারপরে বলবো আমরা দ্বিতীয় ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান 2x প্লাস 1। এখন বলেছে এই দুটি সংখ্যার গুণফল 143। তাহলে এখান থেকে বলবো শর্তে 2x মাইনাস 1 এই সংখ্যা এবং 2x প্লাস 1 এই যে সংখ্যা, এই দুটোর গুণফল বলে দিয়েছে 143। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মে আছে, সুতরাং এটাকে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 143 আছে, বা 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 143 সমান 0, বা 4x স্কোয়ার মাইনাস 144 সমান 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এই যে প্রবলেমটা দেওয়া আছে ভাষার মাধ্যমে সেটাকে সমীকরণ গঠন করে দেখানো হলো। এবারে 5 দাগের 3 অঙ্ক যেটা, সেটাতে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। আচ্ছা দেখো, ক্রমিক সংখ্যা মানে আমরা বুঝি যেটা যে পরপর সংখ্যাগুলো, যেমন 1 এর পর 2, 2 এর পর 3। তাহলে 1 এর সঙ্গে কি করে আমরা 2 পাচ্ছি না, তো 1 এর সঙ্গে 1 যোগ করব তবে আমরা 2 পাবো। তো সেই রকমই প্রথম সংখ্যাটা যদি আমরা x ধরি তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা তারপরে যে ক্রমিক সংখ্যাটা পাবো সেটা হবে x প্লাস 1 নিশ্চয়। বলছে এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলেছে কত, 313। তাহলে এখানে কি করবো আমরা, যে ধরি ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে x ও x প্লাস 1। এখন বলছে শর্তে কি করবো আমরা না, তো তাদের বর্গ, তাহলে x এর বর্গ আর x প্লাস 1 এর বর্গ এই দুটোর সমষ্টি বলছে কত হবে, 313। তাহলে এটা শর্ত হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 313। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0। আগের অঙ্কগুলো দেখবো আমরা। কি বলছে, যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে। তাহলে এখানে কিছু ভাষা দেওয়া আছে প্রত্যেকটা অঙ্কতে, এই ভাষাগুলোকে পড়ে বুঝে সমীকরণ গঠন করতে হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো। হ্যাঁ, তো দেখো প্রথমে বলছে এক দাগেরটাতে যে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি।
তো তাহলে এইখানে আমরা কি করব না, তো একটা আয়তক্ষেত্র অঙ্কন করব বা আয়তাকার চিত্র। বলছে এই যে আয়তাকার চিত্র, এই আয়তাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলে দিয়েছে। তাহলে এইটা হয়ে গেল, ধরে নাও যে কর্ণ, এটা বলে দিয়েছে 15 মিটার। আর বলছে যে তার দৈর্ঘ্য প্রস্থর অপেক্ষা 3 মিটার বেশি। আর প্রস্থটা যদি আমরা এক্স ধরি, তাহলে দৈর্ঘ্যটা ওর থেকে 3 মিটার বেশি। বেশি মানে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে দৈর্ঘ্য। তো তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, প্রস্থ পেয়ে যাচ্ছি, আর কর্ণটাও দেওয়া আছে। তার মানে আয়তাকার চিত্রের বা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা আমরা জানি যে তার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার সমান হয়ে যাবে কর্ণের স্কোয়ার, অথবা কর্ণ সমান আমরা বলতে পারি রুট ওভার দিয়ে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো তাহলে দেখো এইখানে তো আর আমাদের প্রস্থের মানটা দেওয়া নেই, তাই কি করব যে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান এক্স মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পেয়ে যাব না, তো এক্স প্লাস 3 মিটার পেয়ে যাব। একই রকম ভাবে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান পেয়ে যাব আমরা, কর্ণের দৈর্ঘ্যটা কি পেয়ে যাব না, তো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার মিটার। তাহলে এখান থেকে আমরা বলবো যে শর্তে আমরা কর্ণের দৈর্ঘ্য সূত্র পেলাম এইটা, কিন্তু কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে কত 15 মিটার। তাহলে শর্তে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান পেয়ে গেলাম আমরা 15। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি আর ভেতরের এটা যদি হোল স্কোয়ারকে ভেঙে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার সমান 15 স্কোয়ার মানে কত পেয়ে যাব, একটা লাইন লিখি এক্সট্রা। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 15 স্কোয়ার 225 সমান 0। বিয়োগ করে পেয়ে গেলাম 216 সমান 0। তাহলে এবারে এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0, বা এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি আমরা সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এই সমীকরণের কথা ওরা জানতে চেয়েছে। আচ্ছা এবারে দেখো 6 দাগে 2 এর অঙ্কটা কি বলছে, যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে সমীকরণটা গঠন করতে বলছে। তো এখানে যেটা কথা হলো যে টোটাল তিনি কত কিগ্রা চিনি কিনেছিলেন 80 টাকায় সেটা কিন্তু উল্লেখ করা নেই। তো তাহলে আমরা কি করব, যে প্রথমত লিখবো যে ধরি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করে। আচ্ছা এখন বলছে যে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কি হতো কম হতো। এবারে দেখো তাহলে আমরা কি করব না, তো এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, তো তাহলে 1 কিগ্রা চিনির দাম কত সেটা বের করবো। তাহলে এখানে বলবো যে অতএব 1 কিগ্রা চিনির দাম সমান কি যাবে 80/x। তার মানে 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা, এটা আগে। আর পরবর্তীতে কি বলছে যে চিনির দাম 1 টাকা করে কি যাচ্ছে না, তো কম হয়ে যাচ্ছে। তাহলে এখন 1 কিগ্রা চিনির দাম সমান 80/x মাইনাস 1 টাকা। তো তাহলে এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখন তাহলে ওই ভদ্রলোক যদি 80 টাকাতেই চিনি কিনে, তাহলে বলছে 4 কিগ্রা চিনি আরো কি হচ্ছে বেশি পাচ্ছে। তাহলে এইখানে আমরা কি করব যে
অতএব 80 টাকায় তিনি বর্তমানে চিনি পাবেন সমান, তাহলে এত টাকায় পাচ্ছে 1 কিগ্রা চিনি, তাহলে 80 টাকায় কত পাবে সেটা বের করব। তাহলে সেটা আমরা পেয়ে যাব 80/x -1, তাহলে এত কিগ্রা চিনি। এটা যদি একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে পেয়ে যাব 80x/80 - x কিগ্রা। তাহলে এখান থেকে আমরা শর্তে ফেলবো, কি শর্তে? না তো দেখো, আগে কিন্তু 80 টাকায় পাচ্ছিল কত কিগ্রা, এক্স কিগ্রা, কিন্তু এখন 80 টাকায় পাচ্ছে এত কিগ্রা। এবং এবং যেটা কথা হলো যে বর্তমানে কিন্তু বলছে যে 4 কিগ্রা আরো কি পাচ্ছে বেশি, তার মানে এই ওজনটা হচ্ছে আমাদের বেশি। তাহলে এটা থেকে যদি আগের এক্স কিগ্রাকে যদি বিয়োগ করি, তাহলে নিশ্চয় বিয়োগ ফলটা কত আসা উচিত, 4 আসা উচিত। তার জন্য আমরা কি করব, যে শর্তে 80x/80 - x সমান, তাহলে পেয়ে যাবো কত, 4। তাহলে এখান থেকে আমরা যদি সমীকরণটা নিয়ে আসি, তাহলে কি পাবো না, তো 80x মাইনাস এক্স কে 80 দিয়ে গুণ করে আমরা পাবো 80x, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স কে এক্স দিয়ে গুণ করে হয়ে যাবে x² সমান 4। বা আমরা যদি কোণাগুণে গুণ করি, তাহলে পেয়ে যাব x² সমান 4 8 32 মাইনাস 4x। একই দিকে যদি সমীকরণগুলো নিয়ে আসি, তাহলে x² প্লাস 4x মাইনাস 320 সমান কি পেয়ে যাব, 0। তাহলে এটি হলো সেই সমীকরণ যেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এবারে দেখো 6 দাগের 3-এর অঙ্কটা কি বলছে, যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 30 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগবে। তার মানে এখানে গতিবেগ বাড়িয়ে দিচ্ছে, তার মানে কি সময় কম লাগবে। তো সেই অনুযায়ী আমরা যদি দেখি, এখানে ধরে নাও এটা হলো প্রথম স্টেশন আর এটা হলো দ্বিতীয় স্টেশন। তো প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কত, 300 কিলোমিটার বলে দিয়েছে। এখন আমরা যদি কি করি, যে এর গতিবেগটা কত সেটা আমরা জানি না। প্রথমত ধরে নিলাম যে x কিমি পার ঘন্টা হচ্ছে ট্রেনটির গতিবেগ। এখন এখান থেকে মানে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে যে সময়টা লাগছে x কিমি বেগে, বলছে এখন গতিবেগটা যদি 5 কিমি কি করে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয় 1 ঘন্টায়, তখন আরো 5 কিমি এক্সট্রা ভাবে যদি আরো পথ অতিক্রম করতে পারে, তাহলে বলছে 300 কিলোমিটার পথ যেতে আগে যা টাইম লাগতো তার থেকে বলছে যে 2 ঘন্টা সময় কি লাগতো, কম লাগতো। তো সমীকরণটা কিভাবে গঠন, তাহলে প্রথমত আমরা কি করব, যে ধরি ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা নিয়ে নিলাম। আচ্ছা, অতএব পরবর্তীতে ট্রেনটির গতিবেগ সমান x কিমি কি বলছে বেশি, তার মানে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এখন দেখো এই দুটো গতিবেগকে কাজে লাগিয়ে 300 কিলোমিটার পথ যেতে কত টাইম লাগছে সেই সময়টা খালি বের করবো, তাহলে আমরা শর্তে ফেলতে পারবো। তাহলে এখানে কি বলবো, যে অতএব x কিমি বেগে 300 কিমি পথ যেতে সময় লাগে সমান, দেখো x কিমি পার ঘন্টা অর্থাৎ x কিমি পথ যেতে টাইম লাগছে 1 ঘন্টা, তাহলে 1 কিমি যেতে লাগবে কত না, তো 1/x ঘন্টা। এখন আমরা জানতে চাইছি 300 কিমিতে কত লাগবে সময়, তাহলে 300/x ঘন্টা, এতটা সময় লাগবে প্রথম দিকে। এবারে বলছে যে তাহলে x + 5 যখন গতিবেগটা বেড়ে গেল, যখন গতিবেগটা,
তখন বলছে 300 কিমি পথ যেতে সময় লাগবে কত সেটা বের করব। তাহলে এখানে আমরা পেয়ে যাব 300 বাই এক্স প্লাস 5। তার মানে এক্স প্লাস 5 কিমি পথ যেতে টাইম লাগছে 1 ঘন্টা। একে কত না তো 1 বাই এক্স প্লাস 5, তো 300 তে কত না তো 300 দিয়ে গুণ দিয়ে আমরা এত ঘন্টা পেয়ে যাচ্ছি। এখন বলছে শর্তে দুটো টাইম পেয়েছি আমরা, একটা হচ্ছে এই সময়টা আর একটা হচ্ছে এই সময়টা। গতিবেগ যখন কম তখন সময় বেশি, তার মানে নিশ্চয়ই এই সময়টা বেশি। গতিবেগ যখন বেশি তখন ওই একই জায়গায় পৌঁছাতে তখন কম সময় লাগবে, তার মানে এই টাইমটা হচ্ছে কম। তার মানে শর্তে আমরা বলবো যে 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 এইটা সমান কয় ঘন্টা টাইম কম লাগবে বলছে না 2 ঘন্টা, ওই জন্য শর্তে 2। এখন এটার যদি আমরা সমীকরণ গঠন করে দ্বিঘাত সমীকরণের রূপ প্রদান করি তাহলে কি পাবো, এক্স ইন্টু এক্স প্লাস 5 লসাগু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 300 এক্স প্লাস 3 পাচ্ছে 15, তার মানে 1500 পেয়ে গেলাম মাইনাস 300 এক্স সমান 2। আচ্ছা এইটা আর এটা যদি কেটে দিই আমরা তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1500, বা এক্স স্কোয়ার প্লাস 5x সমান 1500 বাই 2 যদি করে দিই আমরা তাহলে পেয়ে যাবো কত 750, বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। তাহলে এটি হলো সেই সমীকরণ যা অঙ্কটিতে নির্ণয় করতে বলা হয়েছে। 6 দাগের 4-এর অঙ্ক। 6 দাগের 4-এর অঙ্ক তো কি বলছে, তো বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার কি হলো লাভ হলো। তো সমীকরণটা গঠন করো। দেখো এখানে ক্রয় মূল্য কয় টাকা সেটা কিন্তু বলেনি, তো আমরা ক্রয় মূল্য যেটা সেটা যদি x টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য যেটা বলে দিয়েছে সেটা বলছে কত 336 টাকা। তাহলে এখান থেকে নিশ্চয় লাভ হবে, কারণ শেষের দিকে বলেছে যে যত টাকা কেনা দাম শতকরা তত পার্সেন্ট কি হচ্ছে লাভ হচ্ছে, তার মানে এখান থেকে লাভ পাবো। তাহলে শতকরা লাভ এর ফর্মুলা ফেলবো, সেটা সমান তার ক্রয় মূল্য যত টাকা সেই টাকাটা হয়ে যাবে বলেছে। তাহলে দেখো আমরা কি করব, যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য সমান 336 টাকা। তাহলে অতএব ঘড়িটির লাভ বিক্রি করে লাভ কয় টাকা হয়েছে, তাহলে আমরা কি বলবো যেহেতু লাভ হয়েছে তার মানে বিক্রয় মূল্যটা বেশি আছে x এর থেকে, তার মানে 336 মাইনাস x এই টাকাটা তাহলে কি হয়েছে লাভ হয়েছে। এখন আমরা বলবো যে অতএব শতকরা লাভ সমান, তা আমরা শতকরা লাভ সমান কি জানি না, তো মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। তাহলে এই টাকাটা শতকরা লাভ, কিন্তু অঙ্কটাতে বলেছে যে শতকরা লাভ যত টাকা ক্রয় মূল্য ঠিক তত টাকাই তত পার্সেন্টই হচ্ছে। তার মানে শর্তে এখান থেকে আমরা বলতে পারবো যে 336 মাইনাস এক্স বাই এক্স গুণিত 100 সমান তাহলে 100। যত আর তত দিয়ে বলেছে, তো যত মানে বলেছে ক্রয় মূল্যতে যত, তত মানে বলেছে শতকরা লাভে, তাহলে সেই দুটো সমান। তাহলে এইখান থেকে আমরা কি বলবো, বা 100 দিয়ে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো এইটা, আর কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস এটা। তাহলে এই সমীকরণটারই গঠনের কাজ তোমাকে দেওয়া হয়েছিল। তো দেখো আশা করি বোঝা গেল।